স্বর্গ নেমে আসছে আমাদের দারুণ। সামনে মাইটি কাঞ্চনজঙ্ঘা। এখানে সবাই চলে এসছে, আমার ভাইয়া চলে এসছে আমাদের পারমিট যে বানিয়েছে। गुड मॉर्निंग सभी जो भी दादा का से सबको नमस्कार। आप लोग भी जैसे कि दादा कल आए थे দেখে এলাম, গাড়ি যেতে দিচ্ছে না, রাস্তা ক্লিয়ার ছিল, পুরো আগে ছিল, বললো যে ঠিক আছে, ওরা হেঁটে হেঁটে দেখছিল যে। গুড মর্নিং ফ্রম মাঙ্গান। আগে 23 তারিখ 23শে মার্চ, সকাল এখন বাজে অলমোস্ট 5:30 কি 6টা হবে। কটা বাজে ভাই? 5:30 বাজে। হঠাৎ করে সবাই ঘুম থেকে উঠে লাফাতে লাফাতে চলে এসছে। কালকে অন্ধকারে ঢুকেছিলাম মাঙ্গানে, সেরকম কিছু বুঝতে পারিনি, প্রচুর বৃষ্টি ছিল, রাস্তাও খারাপ ছিল, আমাদের অনেকগুলো বাজে প্যাচ টপকিয়ে আসতে হয়েছে, একটু কষ্টই হচ্ছিলো। আর হোটেলটাও একদম মাঙ্গানের প্রপার জায়গায় ছিল না, একটু আপহিলে ছিল, একটু ডেঞ্জার জায়গা, অন্ধকার বৃষ্টিতে কিছু বুঝতেই পারছিলাম না। কিন্তু সকালবেলায় উঠে মানে মনটা জাস্ট ভরে গেল। কি হ্যাঁ, ঘুমটুম একদম উড়ে গেছে, সবার মন পুরো ভরে গেছে। কিছু করার নেই, ভিউটা একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে আমি কেন বলছি। এটা আমাদের রুম থেকে, বিছানা থেকে জানলা দিয়ে যে ভিউটা পাচ্ছে, স্বর্গ নেমে এসছে আমাদের জানলায়, দারুণ ভাই। ওফ, সামনে মাইটি কাঞ্চনজঙ্ঘা। জুম করে দেখানোর চেষ্টা করব, আগে ভিউটা নিয়ে নাও। এত কাছে স্নো ক্যাপ মাউন্টেন থাকবে, কালকে রাতে বুঝতে পেরেছিলি? আমার জন্য নর্মাল পাহাড় হবে গ্যাংটকের মতন। সেটা আমি জানি, কিন্তু ঘটনা হলো যে সামনে যেরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সেটা তো ভাবিনি। আর এইরকম কিন্তু সেই লেভেলে ঠান্ডা নেই, কিন্তু যেই লেভেলে ঠান্ডা হওয়া উচিত ছিল, এত স্নো ক্যাপ মাউন্টেন এত কাছে আছি, বুঝতে পারলাম না ব্যাপারটা কী হলো। লাচুনা বিভৎস ঠান্ডা ভাই, এরকম কাছ থেকে আমি কাঞ্চনজঙ্ঘা কোনোদিনও দেখিনি। সম্ভব না, এগুলো ইনসেন লাগছে আমার, ইনসেন লাগছে। ওফ, মাইটি কাঞ্চনজঙ্ঘা। মেঘগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, আর রোদের ঝলকানিটা এসে পড়েছে উত্তর পূর্ব সাইড, এটা মনে হয় কাঞ্চনজঙ্ঘা। একটু আগেও বোঝা যাচ্ছিল না এখানটায় রয়েছে এত বড় জিনিসটা। কোথায় এলাম ভগবান। হ্যাঁ, কিন্তু উপরে আকাশটা কিন্তু ক্লিয়ার, সত্যি তাই। আরও একবার গুড মর্নিং মাঙ্গানে হোটেল থেকে। এখানে আমরা সবাই ছাদে চলে এসেছি, টেরিসে, কাঞ্চন ভিউ হোটেল। অসাধারণ একটা হোমস্টে, এরকম ভিউ আমি বুঝতে পারিনি। কালকে রাত্রেবেলায় যখন এসেছিলাম পুরো অন্ধকার ছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না, পুরো বৃষ্টি হচ্ছিল। মেঘটা কেটে যাওয়ার পরেই আসল রূপটা দেখিয়ে দিয়েছে। এখানে সবাই চলে এসছে, লামা ভাইয়া চলে এসছে আমাদের পারমিট যে বানিয়েছে। हेलो गुड मॉर्निंग सभी जो भी दादा का फेसबुक फॉलोवर से सभी को नमस्कार। आप लोग भी जैसे कि दादा कल आए थे नीचे से, रास्ते में थोड़ा दिक्कत हुआ होगा, तो क्या करो, मानसून का टाइम ही थोड़ा दिक्कत हो जाता है। लेकिन जब भी यहाँ पर पहुँचने के बाद जो ये नज़ारा दिखाई देगा दादा लोग सभी को, एकदम क्या बोलो, दिल गार्डन हो जाएगा। तो आप लोग भी विजिट कर सकते हैं। फिलहाल की नॉर्थ सिक्किम एकदम खुला है, अभी पूरा मानसून स्टार्ट हो चुका है, जगह जगह में थोड़ा खराबी रहता है, वो भी हमेशा रहता नहीं, वो भी क्लियर कर देता है। ओके, टाटा, बाय बाय। থ্যাংক ইউ। আর পারমিটটাও হয়ে গেছে, ওটা দিয়ে দেবে আমাদের। পারমিট নিয়ে আজকে আমরা লাচেনের উদ্দেশ্যে যাবো। খালি এটা দেখো, ওফ, কাঞ্চনজঙ্ঘার সামনে। একটু আগে পুরো মেঘটা খোলা ছিল, এখন হালকা হালকা মেঘ এসছে, কিন্তু কোনো অসুবিধা নেই, সূর্য আছে, বিউটিফুল। কারা কি দিয়েছ অবিনাশ? কি খাচ্ছিস তুই? আচ্ছা, আচ্ছা, পুরি আর আলু ফুলকপি। নেই, থ্যাংক ইউ। রেস্টুরেন্টটা দেখছো হোটেলের সাথেই, ভেতরেই খাওয়ার জায়গা।
সুদীপও খাচ্ছে, আমাকেও দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট করবো, বাইক রেডি, লাগেজ গোছাবো আর বেরিয়ে যাবো। 23 মার্চ মাঙ্গানের কাঞ্চন ভিউ হোটেলে আছি, আর এখান থেকে জার্নি শুরু হবে লাচেনের উদ্দেশ্যে। আমাদের যাওয়ার যে ছাপ সেটা রেখে যাচ্ছে আমাদের ইচ্ছা রাখা রাইডার স্টিকার সুদীপ লাগিয়ে দিচ্ছে এখানে। এই অরুণদা স্টিকারের পাশে লাগা, অরুণদা নিয়ে যাবে। কি বলবি? চল নেক্সট ডেস্টিনেশন। এই যে আমাদের ইচ্ছে না এই সাইডের গ্রুপে মঙ্গলে দাঁড়ালাম, ট্যুর শুরু করবো আমাদের। কলকাতা থেকে শিলিগুড়ি আসার সময় আর শিলিগুড়ি থেকে মাঙ্গান আসার সময় আমার অ্যাকশন ক্যামেরাটা এত পরিমাণে ভিজে গেছিলো যে ওটার ফুটেজ করাপ্ট হয়ে যায়, আর মাঙ্গান থেকে লাচেনের দিন যাওয়ার সময় যে ফুটেজগুলি না হয়েছিল ওগুলো সবটাই হারিয়ে যায়। তার জন্য সুদীপের যে ক্যামেরাটা মাউন্ট করা ছিল হেলমেটে, সেই ফুটেজটা দিয়ে আমরা এই ব্লগটা কমপ্লিট করছি। তোমরা দেখলে প্রথমেই আমরা মাঙ্গানের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিলাম, যেহেতু আমাদের লাচেন এবং লাচুন দুটোই করার কথা ছিল, যেটা আমরা পরে করতে পারিনি। কিন্তু যেহেতু কথা ছিল তার জন্য আমরা জানতে পারলাম যে আমাদের কিছু এক্সট্রা পেট্রোল ক্যারি করতে হবে। তাই আমরা 3 জনের জন্য 10 লিটারের একটা জার কিনি। 200 টাকা দাম নেয় 10 লিটারের জারটা, আর সেখানে 10 লিটার পেট্রোল নিয়ে আমরা আমাদের বাইকে লোড করে নিই, ট্যাঙ্কগুলো ফুল করে নিই এবং 10 লিটার একটা জারে এক্সট্রা পেট্রোল নিয়ে আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দিই। পেট্রোল পাম্প থেকে তেল ভরার পর আবার আমরা রাস্তা দিয়ে ব্যাক করি, যেই রাস্তায় আমরা ছিলাম। অ্যাকচুয়ালি আমরা কিছুটা উপরে মাঙ্গান থেকে, এখানেই কাঞ্চন ভিউ হোটেল, সেখানে আমরা স্টে করেছিলাম। সেখান থেকে আবার আমরা এই তো নিচেই আছে, হ্যাঁ একটুখানি গেলেই নিচে, এই তো একটুখানি গেলেই নিচে, একদম সামনেই। তেল শেষ হয়ে গেছে? আবার আমরা উপরের দিকে জার্নি শুরু করি। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই ছিল, কিছু কিছু জায়গায় খারাপ প্যাচ ছিল, বেশিরভাগ রাস্তাই ভালো। খারাপ ভালো মিশিয়েই চলছিল রাস্তা। কালকে আমাদের ভ্রমণিক বাঙালি গ্রুপের 4 জন রাইডারের সাথে আলাপ হয়েছিল, তারা আমাদের হোটেলেই ছিল। তাদের আসলে কালকেই লাচেন যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় প্রবল ল্যান্ডস্লাইড হওয়ার জন্য তারা লাচেন পৌঁছতে পারেনি, আবার রিটার্ন করে এই কাঞ্চন ভিউ হোটেলেই স্টে করেছিল। তাই তাদের সাথে আলোচনা করে আমরা পরের জার্নিটা শুরু করি। পরের দিন যখন আমরা জানতে পারি যে রাস্তা ক্লিয়ার রয়েছে এবং যাওয়া যাবে লাচেনের উদ্দেশ্যে, ওরা জানার পরেই সকাল সকাল বেরিয়ে যায়। আমরা একটু লেটে ব্রেকফাস্ট করে তারপরে জার্নিটা শুরু করি। ওয়েদার কিন্তু ভালোই ছিল, ওয়েদার নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। সেদিন পুরো রৌদ্রোজ্জ্বল দিন, আকাশ দেখতেই পাচ্ছ নীল আকাশ, কিছু হালকা সাদা মেঘ রয়েছে, বৃষ্টির মেঘ ছিল না, বৃষ্টির ভয়ও ছিল না। আর রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালোই ছিল বলে আমরা বেশ স্পিডেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, মাথায় ছিল অবশ্য যে সামনে কিছুটা জায়গায় ল্যান্ডস্লাইডিং জোন রয়েছে, আর সেই জোনটাকে যত তাড়াতাড়ি সম্ভব পেরোনো যায় তার জন্যই, সেই আশাতেই আমরা তাড়াতাড়ি একটু চালাচ্ছিলাম, যাতে বৃষ্টি নামার আগে যদি কোনো সম্ভাবনা থাকে সেটার আগেই যেন আমরা সেই জোনটা পার করে নিই। রাস্তায় চলতে চলতে টার্নে টার্নে অনেক ছোট বড় জলপ্রপাত চোখে পড়ছিল, আর যেখান থেকে এই ঝর্ণাগুলো ছিল সেই জায়গাটার রাস্তাগুলোই বেশি খারাপ ছিল, কেননা যখন বৃষ্টি নামে সেই ঝর্ণার জলের পরিমাণ বেড়ে যায়, তার ফলে সেই ঝর্ণার জল রাস্তা ধুয়ে নিয়ে চলে যায়। এমন কিছুটা চলতে চলতে রেঞ্চু বলে একটা ঝর্ণার সম্মুখীন হলাম। সরু করে পাতলা করে জল পড়ছিল, উঁচু করে বাঁধ টাইপের দেওয়া ছিল যাতে রাস্তাটার ওপর থেকে জল না যেতে পারে, ভেতর থেকে যায়। এরকমভাবেই আমরা
রাস্তা দিয়ে উঁচু নিচু পথে আঁকা বাঁকাভাবে এগিয়ে যাচ্ছিলাম লাচেনের দিকে। দেখতেই পাচ্ছ পরপর অনেকগুলো ঝর্ণার সম্মুখীন হয়েছিলাম আমরা। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ ছিল। পাহাড়গুলোর গায়ে রোদ পড়ে খুবই সুন্দর লাগছিল দেখতে। একদিকে খাড়া উঁচু পাহাড় উঠে গেছে, আর একদিকে অতল খাত, যেটা শেষ হয়েছে তিস্তা নদীতে গিয়ে। এসবই তিস্তারই ভাগ। লাচেনের দিকে যাচ্ছে যখন লাচেন রিভারই হবে বাদিকে, কিন্তু সবই তিস্তারই ভাগ। ক্লাউডবাস্ট হওয়ার পরে কিন্তু এইখান থেকেই প্রবল জোরে জলস্রোত নেমে গেছিল, তারপরে এই রাস্তাটাই সব থেকে বেশি খারাপ হয়েছে। বলতে বলতে চলে এলাম আমরা একটা জাংশনে, যেখানে নিচের থেকে রাস্তা দিয়ে যেতে হতো। আমরা সেই রাস্তাতেই ঢুকে গেলাম এবং সেই রাস্তায় ঢুকেই দেখতে পেলাম যে ল্যান্ডস্লাইডিং জায়গাটা চলে এসেছে। কালকে এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছিল, দেখতেই পাচ্ছ পাথর চারিদিকে পড়ে রয়েছে। তার জন্য কালকে কাউকে যেতে দেওয়া হয়নি, তা সকাল থেকে এই ল্যান্ডস্লাইড পরিষ্কার করা হয়েছে এবং তারপর থেকে আবার গাড়ি চলাচল শুরু করা হয়েছে। তাই আমরা সময় একদমই নষ্ট না করে এই ল্যান্ডস্লাইডিং জোন থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া হয় সেটাই শ্রেয় মনে করলাম এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলাম। রাস্তার ধারে অল্প কিছু কিছু জায়গায় রেলিং দেওয়া ছিল, যেখানে একটু ডেঞ্জারাস টার্ন সেখানে রেলিং মতন করা ছিল, আর বেশিরভাগ জায়গায় ফাঁকাই ছিল, আমাদের একটু সাবধানেই চালাতে হচ্ছিল। বলতে বলতে আরও একটা ল্যান্ডস্লাইডিং জোনের কাছে চলে এলাম, যেখানে এখনও বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন বিআরওর তরফ থেকে রাস্তার কাজ চলছিল। দেখতে পাচ্ছ চারিদিকে পাথর পড়েই রয়েছে এখানে, কিন্তু যখন তখন ল্যান্ডস্লাইড হয়। একটু বৃষ্টি হলে বেশি হয়, শুকনো অবস্থাতে অতটা হয় না, কম হয়। বাদিকের পাহাড়গুলো দেখে খুব রোমাঞ্চ হচ্ছিল মনে। যত আমরা এগিয়ে যাচ্ছিলাম লাচেনের দিকে, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছিল। আর এইভাবেই প্রত্যেকটা বাঁক আর বাঁকে একটা করে ঝর্ণা পেরিয়ে পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মোটামুটি 70 থেকে 80 কিলোমিটারের জার্নি ছিল, আর জার্নিটা বেশ উঁচু নিচু ছিল। নিচু করার সময় প্রবল ইঞ্জিন ব্রেকের মাধ্যমে গাড়িকে ব্রেক করিয়ে নামাতে হচ্ছিল ফার্স্ট গিয়ার কি বড় জোর সেকেন্ড গিয়ারে। নাহলে কিন্তু সম্পূর্ণ যদি ব্রেকের ওপর ভরসা করে আমরা এই পাহাড় থেকে নামতে চাই, তাহলে ব্রেকের ওপর খুব চাপ পড়ে। ডিস্ক ব্রেক হলে কিন্তু গরম হয়ে যায় ব্রেক এবং ব্রেক ফেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাই আমরা ইঞ্জিন ব্রেক করেই এই যে বড় বড় ঢালু জায়গাগুলো ছিল পাহাড় থেকে নামার সময়, সেগুলো আমরা পার করছিলাম। ওঠার সময় ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ারেই গাড়ি আমরা চালাচ্ছিলাম, যাতে ক্লাচের ওপর জোর না পড়ে। স্পিড বেশি দরকার নেই পাহাড়ে, ক্লাচটাকে যত্ন সহকারে নিয়ে সম্পূর্ণ গন্তব্যে যাওয়াটাই ছিল আমাদের মেন মোটো। কিন্তু আসার সময় অবিনাশের গাড়িতে ক্লাচেই সমস্যা হয়েছিল, তার জন্য আমরা নতুন ক্লাচ লাগিয়েছিলাম অবিনাশের হর্নেটে, এবং আমরা চাইনি যে এই নর্থ সিকিমের পাহাড়ে আবার ক্লাচটা কোনো ক্ষতি হোক। তাই আমরা সুন্দর করে ইঞ্জিন ব্রেক করতে করতে নামছিলাম। রাস্তাগুলো কিন্তু বেশ প্রতিকূল হওয়া শুরু হয়ে গেছে, মানে বেশ আপস অ্যান্ড ডাউনস, অলমোস্ট 35 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঁচু নিচু ছিল। আমাদের যথেষ্ট সাবধানেই গাড়ি চালাতে হচ্ছিল। তোমরা জানো নিশ্চয়ই, এরকম প্রপার নর্থ বেঙ্গল আর সিকিমের পাহাড় আমি প্রথম এসেছিলাম। এর আগে পুরুলিয়া রাঁচি পাহাড় করেছি, সেই পাহাড়ের তুলনায় এই পাহাড় যথেষ্ট জটিল এবং অনেক স্কিল দরকার এইসব পাহাড়ে চালাবার। প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, তারপর সুদীপ গাইড করাতে আর অতটা অসুবিধা হচ্ছিল না। চারিদিকে সাদা লুমটা লাগানো, খুবই সুন্দর লাগছিল রাস্তাটা। বলতে বলতেই আমরা সেই জায়গাটায় চলে এলাম। নাগা ওয়াটারফলসের উপর থেকে নিয়ে এসে আমাদের সেই জায়গাটায় ফেললো, যেখানে ক্লাউড বাস্টের কারণে সবথেকে বেশি ক্ষতি হয়েছিল এবং লাচেন কানেক্ট করা যে বড় ব্রিজ ছিল একটা, সেই ব্রিজটা ভেঙে নিয়ে চলে গেছিলো জলের স্রোতে। আর সেই ভাঙা ব্রিজটা রিপেয়ার করা হয়নি, তার কিছুটা আগে, ভাঙা ব্রিজটা মাথার উপর রয়েছে, তার কিছুটা আগে আরেকটি নতুন ব্রিজ করা হয়েছে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য। সেই পাহাড় দিয়ে উঠিয়ে নিয়ে আমাদের এবার টুং চেকপোস্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করলাম।
একটা সুন্দর লোহার ব্রিজে 1 ভেহিকেল অ্যাট এ টাইম ছিল। আমরা একে একে এই ব্রিজটা পার করে লাচেন রিভার টপকিয়ে পাহাড়ে গিয়ে চেকপোস্টের দিকে গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম। রাস্তাগুলো বেশ নতুনই ছিল, যেহেতু কিছুদিন আগেই ওপেন হয়েছে। এই রাস্তা সম্পূর্ণ নতুনভাবে ওপেন হয়েছে, প্রায় 1.5 বছর বন্ধ ছিল লাচেন। তার ফলে রাস্তার উপর কোনো ক্ষতি হয়নি, খুব কম পরিমাণে গাড়ি চলাচল করেছে এখন এতদিনে। তার জন্য রাস্তার কন্ডিশন বেশ ভালো ছিল, আর এই রাস্তা দিয়ে চালাতেও বেশ ভালো লাগছিল। পাহাড়ে ওয়েদার যদি ভালো হয়, বাইক চালিয়ে বা জার্নি করে খুবই মজা লাগে। বৃষ্টি শুরু হয়ে গেলে অনেকটাই অসুবিধা হয়, বিশেষ করে বাইক চালাতে। রাস্তা খুব পিচ্ছিল হয়ে যায়, আর অনেক বেশি স্কিল দরকার হয় সেই ভিজে রাস্তায় চালাবার। কালকে তোমরা দেখতেই পেয়েছো, ডিকচুর রাস্তায় আমাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, পুরো কাদা হয়ে গেছিল। কাদাতে আমার বাইক একবার পড়েও যায়, কোনো অসুবিধা নেই। আমরা আবার জার্নিটা কন্টিনিউ করি। ব্লগটা আমাদের ওখানে শেষ করতে হয়েছিল, কারণ আমার ক্যামেরা সুইচ কাজ করছিল না ভিজে গিয়ে। হ্যাঁ আরে হ্যাঁ টুনটা ওটা আর্মিরাই খেলছে, বলতে বলতে আমরা কিছু লাইভ ল্যান্ডস্লাইড দেখে নিলাম। ল্যান্ডস্লাইডগুলো দেখে একটু ভয়ই লাগছিল যে আমরা ওখান থেকে পার করে এলাম, ভাগ্যিস আমাদের যাতায়াতের সময় কিছু হয়নি। আর এবার আমরা চলে এসেছি টুং টানেলের কাছে। টুং টানেলের মধ্যে দিয়ে গিয়ে আমরা টুং চেকপোস্ট অব্দি যেতে পারবো। উই আর ওয়েলকাম টু টুং টানেল লেখা। ওই সাইডে একটা রাস্তা ছিল, ওই সাইড দিয়ে একটা ডান দিক দিয়ে একটা রাস্তা ছিল, যেটা আগে যাওয়া যেত। এখন পাহাড়ের মধ্যে দিয়ে সরাসরি টানেল কেটে টুং টানেলের মাধ্যমে পুরো পাহাড়টাকে এপার থেকে ওপার করে রাস্তায় কোনো একটা শর্ট করা হয়েছে। টানেলের ভেতরটা পুরো অন্ধকার ছিল, কোনো লাইট জ্বলছিল না। আমরা আমাদের লাইট আর ফগ লাইট জ্বালিয়ে তারপরে টানেলের মধ্যে দিয়ে যাওয়া শুরু করলাম। খুবই রহস্যময় ছিল টানেলটা, পাথর কাটা কাটা অবস্থায় ছিল, কোনো ডেকোরেশন ছিল না, লাইটের ব্যবস্থাও আছে কিনা জানা নেই। আর এরকমভাবেই সাসপেন্সের মাধ্যমে আমরা যাচ্ছিলাম টানেলের মধ্যে দিয়ে, কারণ টানেলটা বাঁকা ছিল, ফলে এদিক থেকে ওদিকে কী আছে বোঝাও যাচ্ছিল না। আমরা আস্তে আস্তে টানেলের মধ্যে দিয়ে এগিয়ে গেলাম। টানেলের ডান দিকে কিছু কাট আউট ছিল, যেখান থেকে এমার্জেন্সি এক্সিটও বলা যেতে পারে। সেই এক্সিটগুলো দেখতে পাচ্ছিলাম হয়েছিল, এমার্জেন্সি টাইমে ওগুলো ব্যবহার করা যেতে পারবে। আর এই বলতে বলতে টুং টানেল ক্রস করে আমরা সামনের রাস্তায় পৌঁছে গেলাম। ও এটাই টুং চেকপোস্ট? টুং চেকপোস্ট কি ওটাই ছিল? তোকে কি বললো, টুঙে চেক করবে পারমিট? তোকে বলে দিল না লামা ভাই কোথায় চেক করবে? হ্যাঁ কেন টেনশন কেন হচ্ছে? ওটাই মনে হয় টুং চেকপোস্ট, জানিস তো, ওখানেই আটকাচ্ছিল। হ্যাঁ টুং চেকপোস্ট তো ওটাই, কিন্তু পারমিট দেখাবার ওখানে বলেনি। ও বলে দিল না কোথায় কোথায় দিতে হবে, জমা দিতে হবে। ওরা দাঁড় করিয়ে নিয়ে নেবে, দাঁড় করিয়ে নিয়ে নেবে, তুমি বলছি ওখানে চাইলো না তো। আর না, আর কত কিলোমিটার আছে? 35। চল চল চল। দাদা ভাই ক্যামেরাটা বন্ধ করতে দে প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইটটা বন্ধ করতে দে। বন্ধ হয়ে গেছে, লাইট বন্ধ হয়নি। ফ্রি মাইন্ডে থাক, মজা নে না। সব হয়ে গেছে ভাই, চল। ওটা মানে অন্য লেভেলের মস্তি হচ্ছে। ভাই লাইট
এই দাঁড়া দাঁড়া ঠিক আছে চল চল চল। ওই রকম ল্যান্ডস্লাইডিং জোন ক্রস করে আর ওরকম লাইভ ল্যান্ডস্লাইড দেখে আমার অ্যাড্রিনালিন মাথার ওপর দিয়ে যাচ্ছিল, তাই অত উত্তেজিত হয়ে কথা বলছিলাম, কিছু মনে করো না তোমরা। যাই হোক, উত্তেজনা তো থাকবে, এরকম একটা জায়গায়, এরকম একটা প্রতিকূল জায়গায় রাইড করার জন্য তো উত্তেজনা থাকবেই মনে। হ্যাঁ, এই প্রতিকূলতার মধ্যে দিয়েই উত্তেজনা মাথায় নিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড হেয়ারপিন বেন্ড ছিল, যেটা পাহাড়ে খুবই কমন। এই হেয়ারপিন বেন্ডগুলো আমরা খুব সাবধানে লো গিয়ারে একটু পিক আপ রেখেই পেরিয়ে যাচ্ছিলাম একের পর এক। পেরোতে পেরোতে আমরা চলে যাচ্ছিলাম পারমিট জমা দেওয়ার জন্য, যে টুং চেকপোস্ট যেটা হয়েছে সেটাতে। নতুন চেকপোস্টটা পুরোনোটার থেকে কিছুটা উঁচুতে করে দিয়েছে, তার জন্য যেই চেকপোস্টটা আমরা কথা বলছিলাম ওখানে জমা নিল না পেপারটা। এইবার যে চেকপোস্টটা আসবে ওখানে পেপারগুলো জমা নেবে। বলতে বলতে আমরা চলে এসেছি। গ্যাংটক থেকে, মাঙ্গান থেকে আমরা আসলাম, এখানে একটা ল্যান্ডস্লাইড হচ্ছে, বড় গাড়ি ছাড়ছে না। হয়ে যাবে কিছুক্ষণ পর, ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে গাড়ি সব আটকে রেখেছে, যেতে দিচ্ছে না, যেহেতু ওখানে ল্যান্ডস্লাইড হচ্ছে তার জন্য। প্রচুর গাড়ি এখানে রয়েছে। আর এই সেই চেকপোস্ট যেখানে আমাদের পেপারের প্রথম পার্টটা জমা দিতে হবে। এখানে মনে হয় জমা দিতে হবে। এখানে জমা দিতে হবে, জিজ্ঞেস করে নি। আছে চুংটেক পোস্টে আমরা দাঁড়িয়েছি। ইচ্ছেদানা রাইডার্সের স্টিকার লাগিয়ে দিল শুধু, স্টিকারও আছে। পারমিট চেক করবো, পারমিট শো করে বেরিয়ে যাবো। কেউ আসেনি দেখি। টুং চেকপোস্টে পেপার জমা দেওয়া হয়ে গেছে। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে চুংথাং। চুংথাং পর্যন্ত পৌঁছে তারপরে লাচুন যে রাস্তাটা ডিভাইড হয় ওখানে হবে, তাই আমরা চুংথাংয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। টুংয়ে আমরা লাইভ ল্যান্ডস্লাইড দেখে এলাম, ঠিক আছে। ওই পাশ থেকে কোনো গাড়ি যেতে দিচ্ছে না, বাস থেকে আমরা ওই ল্যান্ডস্লাইড টপকে চলে এলাম। রাস্তা ক্লিয়ারই ছিল, কোনো অসুবিধা নেই। দুটো আর্মি ছিল, বললো যে ঠিক আছে, ওরা হেঁটে হেঁটে দেখছিল যে কোনো অসুবিধা আছে নাকি। বললো যে না, হ্যাঁ হয়ে যাবে। হয়েছে না, ওইখানে পেছনের ওইটা হ্যাঁ, ওটা তো এমনি হয়ে গেল, চলে গেল। পেছনের লোকজন যারা বাইক নিয়ে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তা আমরা ভালোই করে দেরি করে এসেছি, তাই তো শুধু বক্তব্য অনুসারে। আর ওইখান থেকে আমরা প্রথম পাস করলাম, ওখান থেকে গাড়িগুলো দেখে আমাদের দেখে অবাক যে আপনারা কোথার থেকে এলাম। আমরা বললাম, না কেন, আমরা মাঙ্গান থেকে এলাম। বললো রাস্তা ঠিক আছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, আমরা ওর মধ্যে দিয়ে চলে এসেছি, কোনো পুলিশ ছিল না, আমাদের আটকাই নিয়ে বেরিয়ে গেছে। রাস্তাতে পাথর ছিল না, দেখতেই পাচ্ছেন না, তো রাস্তা ছিল, অবস্থা আমরা দেখলি না, কাটি বেরিয়ে চলে গেলাম। এখন লাইভ রাস্তা এখন এখানে হচ্ছে চুংথাং, তো না এটা চুংথাং ঢোকার এখানে লাইভ ল্যান্ডস্লাইড হয়েছে। কালকে হয়েছে সম্ভবত, না আজকেই হয়েছে সকালে। এটা ক্লিয়ার হচ্ছে এখন। এটা ক্লিয়ার হওয়ার পর এই ব্রিজটা দিয়ে আমরা চুংথাংয়ের দিকে যাবো, তারপরে লাচেনের দিকে যাবো। না না ওইদিকে যাবো তো আমরা, ওই রাস্তাটা তো ওইদিকে যাবো না। লাচেন দারুণ জায়গা, বিউটি। এখানে আমাদের বাইকগুলো নিয়ে না চলে যায় ভাই, কটা পাথর ওপরেও আছে। মোটামুটি
15 থেকে 20 মিনিট ওই চুংথাং ব্রিজের ওখানে ল্যান্ডস্লাইডের ওখানে দাঁড়ানোর পর ল্যান্ডস্লাইড ক্লিয়ার হয়ে যায় এবং প্রথমে চুংথাংয়ের শহরের দিক থেকে গাড়িগুলোকে যেতে দেয়, তারপরে আমাদের লাচেনের দিকে যেতে দেয়। চুংথাং যে 3 পয়েন্টটা আছে ওখান থেকে আমরা বাদিক ধরে নিই লাচেন যাওয়ার পথে। তাই এরকম সিনিক বিউটি শুরু হয়ে গেছে লাচেন যাওয়ার পথে। জাংস্কার ভ্যালির মতন ফিল দিচ্ছে এই রাস্তাটা, সরু রাস্তা, পাশে গিরিখাত, আর এদিকে ল্যান্ডস্লাইড ভরা পাহাড়, আর কিছু কিছু জায়গায় ব্যারিকেড, বেশিরভাগ জায়গাতেই খোলা, আর পাশে তিস্তা নদীর গভীর খাদ, আর ওপারে পাহাড়টা পুরো ধস নেমে রয়েছে দেখা যাচ্ছে। এইরকমই একদম রোমাঞ্চকর রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এবার লাচেনের দিকে এগোচ্ছি। রাস্তায় কিছু গাড়ি চাপ এবার শুরু হলো। লাচেনের দিকে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত তারামচু ব্রিজের কাছে, যে ব্রিজটা সবার লাস্টে তৈরি হয়েছে, বহু প্রতীক্ষিত, যার জন্য আমরা লাচেনের সাথে যোগাযোগ সম্পন্ন করতে পারলাম। ये तो नया हुआ है, ये भी तो नया, इसके लिए तो हम लोग इतना 1 साल तक इंतज़ार कर रहे थे। थैंक यू सर फॉर हम लोगों के लिए। তারামচু ব্রিজটা সত্যি খুবই সুন্দর ছিল, দারুণ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ব্রিজটা হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করা হয়েছিল এই পাহাড় থেকে ওই পাহাড়ে লাচেনের সাথে যোগাযোগ করার জন্য। আশেপাশে দেখছো পুরো ক্লাউড ব্লাস্টের ক্ষত এখনও রয়ে গেছে, পুরো পাহাড় ধসা চিহ্ন রয়ে গেছে এখনও, তার মধ্যে দিয়েই নদী চলে যাচ্ছে, তার উপর দিয়ে ব্রিজটা তৈরি করে নিয়েছে। ব্রিজ শেষ করে আবার আমরা রাস্তা ধরে নিলাম, এই রাস্তা ধরেই আর কিছু কিলোমিটার বাকি লাচেন। भाई जंप्स का फीलिंग, जंप्स का फीलिंग। রাস্তা কিন্তু বেশ টাফ ছিল, ওখানে সরু রাস্তা, পুরো ব্যারিকেডিং সম্পূর্ণ হয়নি। ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি হয়নি বলে আমাদের অতটা অসুবিধা হচ্ছিল না। বলতে বলতে আমরা একটা সুন্দর ব্রিজের সম্মুখীন চলে এলাম। এই ব্রিজটাই লাচেন ঢোকার আগে লাস্ট ব্রিজ। এরপরে আমরা লাচেনের যে পাহাড়, সেই পাহাড়ে ঢুকে যাব। ব্রিজ শেষ করার পরে আবার সেই প্রতিকূল রাস্তা, দেখতেই পাচ্ছ পুরো ধসপ্রবণ এরিয়া, পুরো রাস্তাটাই ধস, পুরো পাহাড়টাকে কেটে কেটে বিআরও যে কত সুন্দরভাবে রাস্তা তৈরি করেছে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। পুরোটাই ধসে চলে গেছিল যখন 2023-এ ক্লাউড বাস্ট হয়েছিল। এখানে যে কি পরিমাণে, মানে কি ব্যাপক হারে যে বিধ্বংসী কাজ হয়েছিল, সেটা এখানে খালি চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই বলতে বলতে আমরা লাচেন শহরে ঢুকে যাই, আর আমাদের হোটেলের ওখানে শ্যুটটা করা হয়নি। আমরা ডাইরেক্ট হোটেলে গিয়ে তারপর মৈনাকদার সাথে দেখা করে। মৈনাকদা কলকাতা থেকে একা একা পুরোটা চলে এসছে, একা একা এসে গ্যাংটক এসে কি কি করেছে মৈনাকদা? এটা ধরে বলবো, হ্যাঁ, আমি কলকাতা থেকে বেরিয়ে, কখন বেরিয়েছো কখন? কলকাতা থেকে বেরিয়েছি হচ্ছে ওই 11টার সময় স্টার্ট করেছি, রাত 11টায় স্টার্ট করে পরের দিন বিকেল 5:30-6টা নাগাদ গ্যাংটকে ঢুকেছি। পাওয়া যায় শিলিগুড়ি ফিলিগুড়ি দাঁড়াবো না, শিলিগুড়িতে দাঁড়িয়ে, ঘোষপুকুরে দাঁড়িয়ে একটুখানি খেজুর খেলাম, কিলোমিটারটা বলে দাও। একটুখানি কাজু ফাজু খেলাম, ড্রাই ফ্রুট ছিল,
আর সকালবেলায় ভোরবেলার দিকে 6টা সাড়ে 6টার দিকে একটা ধাবায় খাটিয়া ছিল, খাটিয়াতে শুয়েছিলাম, মানে ঘুম পাচ্ছিল, কারণ সকালবেলায় একটু ওয়ার্কআউটটা বেশি হয়ে গেছিলো, লেগ আর ব্যাক মেরেছিলাম তো ওইগুলো শরীরটা ঝিমাচ্ছিল। তারপর গ্যাংটকে এসে ঢুকতে ঢুকতে তো প্রচণ্ড বৃষ্টি, অন্ধকার, গাড়ির পিছনে আসলাম। পরের দিন আবার গ্যাংটক থেকে লাচুং গেলাম, তাই তো লাচুং তো ওটা লাচুং গেলাম। তো লাচুংয়ে যেতে তো প্রচুর বৃষ্টিতে ভিজে ভিজেই গেলাম। রাস্তা মোটামুটি ওভারঅল ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি প্রত্যেকটা লাগেজের সমস্ত কিছু ভিজে গেছিলো। তো ভেজাগুলো গতকাল সারাদিন শুকানো হয়েছে, শুকিয়ে এখনও মোজার রুমালগুলো একটু ভেজা আছে। তবে একা ওখান থেকে ইয়ামথান গেছিলাম, 0 পয়েন্ট অব্দি যেতে পারিনি, কারণ 0 পয়েন্টে আগে ব্ল্যাক আইস ছিল, তো ফেরত পাঠিয়ে দিল আর্মি। তো ওরাই বললো যাওয়াটা রিস্ক আছে, যাওয়া দরকার নেই, ওখান থেকে ফেরত চলে গেল। তবে একা একা করা যায় সার্কিট, এমন কিছু হাতি ঘোড়া নয়, ভয়ের কিছু নেই, ঠিক আছে। তো একটু দেখে বুঝে শুনে চালালেই হবে, আর একটু সেন্সিবলি চালাতে হবে, ভুলভাল টানলে হবে না। প্রত্যেকটা টার্নিং আছে, প্রচুর শার্প বেন্ড আছে, আপস আছে, ডাউন আছে, ওগুলোতে হর্ন মারতে হবে অলওয়েজ। আর ওঠার সময় ফার্স্ট গিয়ার, নামার সময় ম্যাক্সিমাম সেকেন্ড গিয়ার, তার বেশি হলে গাড়ি নিয়ে সোজা খাবে চলে, এইগুলো একটু মাথায় রাখবে। তারপর তুমি আজকে লাচুং থেকে এখানে লাচুং থেকে আমি এখানে এলাম, স্যারদের জন্য আমি দাঁড়িয়েছিলাম চুমথাংয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, স্যারেরা ব্লগ ফটো তুলতে। তো সেটা আমাকে যদি বলতিস যে আমার দেরি হবে, আমি রাস্তায় কতবার যখন ফোনটা মেসেজ করে দিই, বললাম যতক্ষণ না আসি ততক্ষণ তুমি ওখানে ওয়েট করো। আরে কত ওয়েট করবো, একটা মেসেজ করে কত ঘুরবো বলতো। আমি কতবার কফি খেলাম, কতবার চা খেলাম, এর সাথে গল্প করছি, ওর সাথে গল্প করছি, আসিস আর না, 3বার 4বার দাঁড়িয়ে তো বন্ধ ছিল না, 1.5 ঘন্টা ধরে আটকে ওখানে। তারপরে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে আমি চলে গেলাম। কি করবো, কেউ একটা ছবি তুলে দেওয়ার নেই, কেউ একটা ভিডিও তোলা, নিজেরা ভালো সেটিং করে ভিডিও সব তুলেছি, আমার সালা কিছু করার নেই। কালকে আমার আশা মেটাতে হবে তোকে, মানে আমার আশাটা মেটাতে, আমার জ্বালাটা মেটাতে হবে। হেলমেটে লাগাবো কেমন। সবাই মোটামুটি লাচেনে আমরা মিট করে গেছি। ওয়েদার এখানে দারুণ, -1-2 চলছে। হ্যাঁ, ওয়েদার টেম্পারেচার ফোরকাস্ট দেখে -1-2 চলছে, টেম্পারেচার বয়ে যাচ্ছে না, সেটাই মনে হচ্ছে বয়ে যাচ্ছে না, বডি সিজনের কাছে বয়ে যাচ্ছে না। আমরা এত বরফ আর ঠান্ডার জায়গার মধ্যে রয়েছি না 2 দিন ধরে, বোঝা যাচ্ছে না। আর একটু হাই অল্টিটিউড আছে, হালকা ব্রিদিংয়ের সমস্যা হলেও হতে পারে অনেকে, অসুবিধা নেই, একটু স্লোলি মুভ করলেই হবে। তো চলো একটু মার্কেটের দিকে যাবো নাকি আমরা।